হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প মেঘে ঢাকা অনুরাগে, পর্ব 1। এই মেয়ে অন্ধ নাকি? চোখে কি চশমার বদলে সস্তা কাঁচ লাগিয়ে ঘোরো? কড়া পুরুষালী কণ্ঠস্বরটা কানে আসতেই রোদেলি থমকে দাঁড়ালো। সবেমাত্র নীল শাড়ি কুচিটা এক হাতে সামলে নিয়ে কমিউনিটি সেন্টারে করিডোর দিয়ে আসছিল সে। আচমকা এই বিশাল দেহী লোকটার সাথে ধাক্কা লাগবে তা সে ভাবেনি। লোকটার পরনে নিখুঁত ব্ল্যাক স্যুট, চোখে দামি চশমা আর অবয়ব জুড়ে এক তীব্র অহংকারী ভাব। ধাক্কা লেগে লোকটার হাতের কপি রোদেলির শাড়ির আঁচলে কিছুটা ছিটকে পড়েছে, কিন্তু তার জন্য দুঃখ প্রকাশ করা তো দূরের কথা, উল্টো রোদেলিকেই ধমকাচ্ছে। রোদেলিও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। কোমরে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মুখ সামলে কথা বলুন মিস্টার। ধাক্কাটা আপনি এসে আমাকে মেরেছেন। আপনার ওই ড্রাম সাইজের বডি নিয়ে রাজকীয় ভঙ্গিতে হাঁটলে তো চারপাশের মানুষ পিঁপড়ের মতোই লাগবে। লোকটার চোয়াল শক্ত হয়ে উঠল। চশমার আড়াল থেকে তার তীক্ষ্ণ চোখ দুটো যেন আগুন ঝরাচ্ছে। চিরদিলির দিকে এক পা এগিয়ে এসে নিচু কিন্তু বরফ শীতল গলায় বলল, আরিশ আহমেদের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ এত বড় গলায় কথা বলার সাহস পায়নি। জাস্ট গেট আউট অফ মাই সাইট বিফোর আই লুজ মাই টেম্পার। বয়ে গেছে আমার আপনার সামনে দাঁড়িয়ে থাকতে। রোদেলি মুখ ভেঙচে শাড়ির আঁচলটা ঝাড়া দিয়ে হনহন করে ভিতরে হলের দিকে চলে গেল। পিছন থেকে আরিশ তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক অদ্ভুত তাচ্ছিল্যের হাসি। বিড়বিড় করে বলল, বাচ্চা মেয়ে, বড্ড বেশি উড়ছো। ডানা কিভাবে ছাড়তে হয় আরিশ আহমেদ খুব ভালো করে জানে। ঠিক 30 মিনিট পরের কথা। কমিউনিটি সেন্টারে ভিআইপি লাউঞ্জে পিনপতন নীরবতা। রোদেলি তার বাবার পাশে মাথা নিচু করে বসে আছে। একটু আগেই তার বাবা তাকে ডেকে এনে বলেছেন, পারিবারিক একটা বড় সংকটের কারণে আজ রাতেই রোদেলির বিয়ে ঠিক করা হয়েছে। পাত্রপক্ষ অলরেডি লাউঞ্জে বসা আছে। রোদেলি যখন কাঁপতে কাঁপতে চোখ তুলে তাকালো, তখন তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সামনের সোফায় গম্ভীর মুখে পা নাচিয়ে বসে আছে আর কেউ নয়, একটু আগের সেই অহংকারী ড্রাম মিস্টার আরিশ আহমেদ। আরিশের বাবা হাসি মুখে বললেন, রহমান সাহেব, এই তাহলে আপনার একমাত্র মেয়ে রোদেলি? মাশাল্লাহ, আমার আরিশের পাশে বেশ মানাবে। আরিশ চশমাটা টেবিলের উপর রাখলো, তারপর রোদেলির দিকে তাকিয়ে এমন এক চিলতে হাসলো যা দেখে রোদেলির মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। বিয়েটা না করার কোনো উপায় ছিল না রোদেলির। বাবার সম্মান আর চোখের জলের কাছে তাকে হার মানতেই হলো। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে কাজী ডেকে রোদেলির নামের পাশে বসে গেল আরিশের নাম। রোদেলি তখনও জানতো না তার জীবনের সবচেয়ে বড় ঝড়টা কেবল শুরু হতে যাচ্ছে। গভীর রাত, আরিশের বিশাল রাজকীয় বেডরুম। লাল বেনারসি আর ভারী গয়নায় মোড়ানো রোদেলি বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার বুক ঢিপ ঢিপ করছে। কিছুক্ষণ পরে আরিশ রুমে ঢুকলো। কোটটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে সে রোদেলির দিকে এগিয়ে এলো। রোদেলি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আরিশ রোদেলির খুব কাছে এসে দাঁড়ালো। তারপর রোদেলির থুতনিটা শক্ত করে ধরে মুখটা উপরে তুলল। আরিশের চোখের সেই তীব্র চাহনি দেখে রোদেলি কাঁপতে লাগলো। আরিশ বাঁকা হেসে অত্যন্ত শান্ত কণ্ঠ কিন্তু কঠিন গলায় বলল, কি ভেবেছিলে রোদেলি?
আরিশ আহমেদের উপর চিল্লায়া পার পেয়ে যাবে? মনে রেখো, এই বিয়েটা আমার কাছে স্রেফ একটা বিজনেস ডিল আর পারিবারিক বাধ্যবাধকতা। সো এই বাড়িতে তোমাকে আমি স্ত্রী মর্যাদা দেব এমন কাল্পনিক স্বপ্ন ভুলেও দেখবে না। তুমি এই ঘরে থাকবে স্রেফ একটা আসবাবপত্রের মতো। ক্লিয়ার? রোদেলির চোখে জল চলে এলেও সে সেটাকে পড়তে দিল না। আরিশে হাতটা নিজের থুতনি থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তপ্ত গলায় বলল, আপনার ওই সস্তা স্ত্রীর মর্যাদার উপর আমার বিন্দুমাত্র লোভ নেই মিস্টার আরিশ। আমারও আপনার মতো একটা খিটখিটে অহংকারী রোবটের সাথে সংসার করার কোনো শখ ছিল না। আমিও দেখব এই আসবাবপত্র আপনাকে কিভাবে সোজা করে। আরিশ রোদেলের এই অবাধ্যতা দেখে স্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ রাগ সামলানোর চেষ্টা করে সে রাগে গজগজ করতে করতে বারান্দার দিকে চলে গেল। আর রোদেলি বিছানায় শুয়ে চোখের জল মুছতে মুছতে মনে মনে বলল, যুদ্ধ যখন শুরু হয়েছেই শেষ দেখে ছাড়ব। চলবে মেঘে ডাকা অনুরাগে পর্ব 2। সকালের মিষ্টি রোদ এসে রোদেলির মুখে পড়তেই তার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলেই সে নিজেকে আবিষ্কার করলো এক বিশাল অপরিচিত রাজকীয় ঘরে। মুহূর্তের মধ্যে গত রাতের সব স্মৃতি মাথায় আসতেই তার বুকটা ধক করে উঠল। সে সত্যি সত্যি বিবাহিত, আর তার স্বামী হচ্ছে ওই অহংকারী রোবট আরিশ আহমেদ। বিছানা থেকে উঠে ধর্মর করে বসতেই রোদেলির নজর গেল ঘরের সোফাটায়। আরিশ তখনও সেখানে ঘুমিয়ে আছে। স্যুট কোট ছেড়ে একটা সাদা শার্ট আর ট্রাউজার পরে সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে সে। চশমা ছাড়া এই মুহূর্তে লোকটাকে অতটা রাগী দেখাচ্ছে না, বরং কেমন যেন নিষ্পাপ একটা ভাব আছে মুখে। রোদেলি পা টিপে টিপে সোফার কাছে গিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, ঘুমানোর সময় তো একদম বিড়াল ছানা, আর জাগলেই বাঘের মতো গর্জন। কাল রাতে আমাকে আসবাবপত্র বলে অপমান করা হয়েছে, মনে আছে তো? হুট করেই আরিশের চোখের পাতা নড়ে উঠল। রোদেলি ভয়ে পেয়ে এক পা পিছাতে গিয়ে নিজের শাড়ির আঁচলে পা বাঁধিয়ে সোজা আরিশের গায়ের উপর গিয়ে পড়ল। আহ! আরিশের মুখ থেকে একটা মৃদু আর্তনাদ বেরোলো। চোখ মেলেই আরিশ দেখল রোদেলি তার বুকের উপর, আর রোদেলির সিল্কি চুলগুলো এসে পড়েছে আরিশের মুখে। দুজনের চোখাচোখি হলো। কয়েক সেকেন্ডের জন্য ঘরের সময় যেন থমকে গেল। আরিশের চড়া পারফিউমের গন্ধ রোদেলির চুলে মিশে এক অদ্ভুত আবেশ তৈরি করলো। পর মুহূর্তে আরিশের হুঁশ ফিরল। সে রোদেলির কোমর ধরে তাকে আলতো করে সরিয়ে দিয়ে নিজে উঠে বসল। গলার আওয়াজ যথাসম্ভব গম্ভীর করে বলল, সকাল সকাল আমার উপর এভাবে ঝাঁপিয়ে পড়ার মানে কি রোদেলি? সস্তা হিন্দি সিরিয়ালের মতো রোমান্স করার চেষ্টা করছো? রোদেলি লজ্জায় লাল হয়ে গেল, কিন্তু মুখে তা প্রকাশ না করে বলল, আপনার উপর ঝাঁপিয়ে পড়ার কোনো শখ আমার নেই। ওটা ভুল করে পা পিছলে। আই ডোন্ট কেয়ার। শোনো, আধা ঘন্টার মধ্যে নিচে আসবে। মা বাবা ব্রেকফাস্ট টেবিলে অপেক্ষা করছেন। আর হ্যাঁ, বাড়ির সবার সামনে এমন অভিনয় করবে যেন আমরা খুব সুখী দম্পতি। আমার মা হার্টের রোগী, তাকে আমি কোনো টেনশন দিতে চাই না। আরিশ তোয়ালটা নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলল। রোদেলি তার যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকালো। অভিনয়? আচ্ছা মিস্টার আরিশ আহমেদ, অভিনয় করব। এমন অভিনয় করব যে আপনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। নিচে ব্রেকফাস্ট টেবিলে আরিশের মা বাবা এবং তার ছোট বোন আনিকা বসেছিল। রোদেলি একটা হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি পরে চুলগুলো হালকা করে বেঁধে নিচে নামলো। তাকে দেখতে চমৎকার লাগছিল। আরিশের মা
সুরাইয়া বেগম রোদেলিকে দেখে হাসি মুখে বুকে টেনে নিলেন। এসো মা, আমার পাশে বসো। আরিশ তোমাকে কাল রাতে খুব বিরক্ত করেনি তো? ও একটু খিটখিটে স্বভাবের। রোদেলি আর চোখে দেখলো আরিশ কফিতে চুমুক দিতে গিয়েও থেমে গেছে। সে একটা দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, না মা, আপনার ছেলে তো মুখে যতই গম্ভীর হোক না কেন, মনে মনে ভীষণ কেয়ারিং। কাল রাতে আমার খুব মাথা ধরছিল, উনি নিজে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। খক খক আরিশের কফি গলায় আটকে গেল। সে কাশতে কাশতে রোদেলির দিকে এমনভাবে তাকালো যেন পারলে কাঁসায় চিবিয়ে খাবে। অনিকা হেসে উঠে বলল, ভাইয়া, ভাবি আসার পর দেখছি তোমার খোলস পাল্টে যাচ্ছে। ব্রেকফাস্ট শেষে আরিশ যখন অফিসের জন্য বের হচ্ছিল তখন সুরাইয়া বেগম রোদেলিকে বললেন, মা, আরিশকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসো। বাইরের পড়ছে এসে আরিশ গাড়ির দরজা খোলার আগে রোদেলির দিকে ঘুরল। অত্যন্ত ক্ষুব্ধ গলায় বলল, মাথায় হাত বুলিয়ে দিয়েছি? হোয়াট ওয়াজ দ্যাট রোদেলি? বানিয়ে বানিয়ে এসব মিথ্যা বলার মানে কি? রোদেলি গাড়ির বনেটে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আপনি তো বললেন মা বাবার সামনে সুখী দম্পতির অভিনয় করতে। আমি তো জাস্ট স্ক্রিপ্টটা একটু বেশি ভালো লিখেছি। কেন আপনার ইগোতে লাগলো মিস্টার আরিশ? আরিশ রোদেলির খুব কাছে গেল। রোদেলি পিছু হটতে চাইল, কিন্তু পিছনে গাড়ির বনেট থাকায় পারল না। আরিশ রোদেলির কানের কাছে ঝুঁকে নিচু স্বরে বলল, খেলাটা তুমি শুরু করেছো রোদেলি, কিন্তু শেষ আমি করব। আজ রাতে একটা বড় বিজনেস পার্টি আছে। শহরের সব বড় বড় মিডিয়া সেখানে থাকবে। আহমেদ গ্রুপের ডিরেক্টরের বউ হিসেবে তোমাকে সেখানে প্রেজেন্ট করব। রেডি থেকো, দেখি সেখানে তোমার এই চঞ্চলতা কতক্ষণ থাকে। আরিশ গাড়িতে উঠে স্টার্ট দিল। গাড়িটি চোখের পলকে গেট পেরিয়ে চলে গেল। রোদেলি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। তার হৃদস্পন্দন তখনও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গতিতে চলছে। লোকটার রাগ যেমন তীব্র, তার গলার আওয়াজের সম্মোহনটাও যেন ততটাই মারাত্মক। রাত 8টা। শহরের নামি 5 স্টার হোটেলে গ্র্যান্ড বলরুম। আলো জলমলে চারপাশ, ব্যবসায়ী, মডেল আর সাংবাদিকদের ভিড়। আরিশ কালো ফর্মাল ড্রেস, চশমা পরে দাঁড়িয়ে অতিথিদের সাথে কথা বলছিল। এমন সময় হলের প্রবেশদ্বারে একটা গুঞ্জন শোনা গেল। সবাই সেদিকে তাকালো। ভেতরে প্রবেশ করছে রোদেলি। তার পরনে একটা কালো সোনালি কাজের নেট শাড়ি, কানে মানানসই দুল আর ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। তাকে এতটাই মোহনীয় লাগছিল যে হলের সব আলো যেন এক নিমিষে ম্লান হয়ে গেল। আরিশ যখন রোদেলির দিকে তাকালো তখন কয়েক সেকেন্ডের জন্য সে নিজের শ্বাস নিতে ভুলে গেল। তার রাগ, অহংকার সব যেন এই একটা রূপের সামনে এসে থমকে দাঁড়ালো। রোদেলি হেঁটে এসে আরিশের পাশে দাঁড়ালো। আরিশ নিজেকে সামলে নিয়ে বাঁকা এসে রোদেলির কোমরে শক্ত করে হাত রাখলো। আচমকা এই স্পর্শে রোদেলি কেঁপে উঠল। সে আরিশের দিকে তাকাতেই আরিশ ফিসফিস করে বলল, পার্টিতে স্বাগতম মিসেস আরিশ আহমেদ। ছবি তোলার জন্য হাসুন, মিডিয়া ক্যামেরা তাক করে আছে। ঠিক তখনই হলের এক কোণ থেকে এক সুন্দরী মেয়ে মদের গ্লাস হাতে আরিশের দিকে এগিয়ে এলো। মেয়েটিকে দেখে আরিশের চোয়াল শক্ত হয়ে গেল এবং রোদেলি লক্ষ্য করলো আরিশের কোমরের বাঁধনটা আরও শক্ত হলো। মেয়েটি এসে বলল, হাই আরিশ, লং টাইম। তো এই তাহলে তোমার সেই মিডল ক্লাস চয়েস চলবে। মেঘে ঢাকা অনুরাগে পর্ব 3। মেয়েটির পরনে ছিল ওয়েস্টার্ন শর্ট ড্রেস, চোখে মুখে স্পষ্ট তাচ্ছিল্য। সে আরিশের খুব কাছে এসে দাঁড়ালো। রোদেলি খেয়াল করলো আরিশের পুরো শরীর আগে কাঁপছে। আরিশের কোমরের বাঁধনটা এত শক্ত হলো যে রোদেলির দম আটকে যাওয়ার জোগাড়। আরিশ বরফ শীতল গলায় বলল, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ তানিশা।
তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা বোধহয় ভুলে গেছো। তানিশা একটা কৃত্রিম হাসি দিয়ে বলল, ওহ কাম অন আরিশ, এই মেয়েটির ব্যাকগ্রাউন্ডে কি তা তো আমি ভালো করেই জানি। আহমেদ গ্রুপের স্ট্যান্ডার্ডের সাথে ও একেবারেই বেমানান। তুমি শুধু ফ্যামিলির প্রেসারে পাপেট সেজেছো। রোদেলি এতক্ষণ চুপ ছিল, কিন্তু নিজের আত্মসম্মানে আঘাত লাগায় সে আর চুপ থাকতে পারল না। আরিশ কিছু বলার আগে রোদেলি তানিশার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে মিষ্টি কিন্তু ধারালো গলায় বলল, ম্যাডাম, আহমেদ গ্রুপের স্ট্যান্ডার্ড কি তা বোধহয় আমার চেয়ে আপনি বেশি ভালো বোঝেন, কারণ এই গ্রুপের ডিরেক্টর মিস্টার আরিশ আহমেদ কিন্তু কোনো স্ট্যান্ডার্ড দেখে নয়, নিজের পরিবারের সম্মান আর নিজের পছন্দে আমাকে এই বাড়ির বউ করে এনেছেন। আর হ্যাঁ, যাকে আপনি মিডল ক্লাস বলছেন সে অন্তত অন্যের বরের দিকে এভাবে হাত বাড়িয়ে সস্তা অ্যাটেনশন খোঁজে না। হলের আশেপাশে দাঁড়িয়ে থাকা 2-3 জন ব্যবসায়ী রোদেলির কথা শুনে মৃদু হাসলেন। তানিশার মুখটা মুহূর্তের মধ্যে অপমানে কালো হয়ে গেল। সে রাগে পা ঠুকে ওখান থেকে চলে গেল। আরিশ এতক্ষণ স্তব্ধ হয়ে রোদেলির দিকে তাকিয়েছিল। সে ভাবতে পারেনি এই চঞ্চল মেয়েটা এভাবে তানিশার মতো সোসাইটিকে এক কথায় ধুয়ে দিবে। রোদেলি আরিশের দিকে তাকিয়ে চোখ নাচালো, যেন বলতে চাইলো, দেখলেন তো আপনার বউ কম যায় না। কিন্তু আরিশ নিজের স্বভাব সুলভ গম্ভীর ভাবটা ফিরিয়ে এনে বলল, খুব তো লেকচার দিলে, চলো এবার বাড়ি ফিরবো। গাড়িতে ফেরার পথে দুজনের কেউই কোনো কথা বলল না। গাড়ির এসি সচল থাকলেও রোদেলির কেমন যেন দম বন্ধ লাগছিল। তার মনের ভিতর একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছিল, কে এই তানিশা? আরিশের সাথে তার সম্পর্কটাই বা কী ছিল? বাড়ি ফিরে আরিশ যখন শার্টের বোতাম খুলতে খুলতে বারান্দার দিকে যাচ্ছিল, রোদেলি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে পিছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তানিশাকে? আরিশ থামলো, কিন্তু পিছন ফিরল না। ঠান্ডা গলায় বলল, সেটা জেনে তোমার কোনো লাভ নেই। লাভ ক্ষতির হিসাব করছি না মিস্টার আরিশ। আজ ওই পার্টিতে ও আমাকে যেভাবে অপমান করলো, আমার জানার অধিকার আছে ওকে। রোদেলের গলার স্বর কিছুটা সরে গেল। আরিশ এবার ঘুরে দাঁড়ালো, তার চোখ দুটো ক্ষোভে জ্বলজ্বল করছে। সে দ্রুত পায়ে রোদেলির দিকে এগিয়ে এসে তাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আরিশের এই আকস্মিক অ্যাকশনে রোদেলি ভয়ে চোখ বড় বড় করে ফেলল। অধিকার? আরিশ রোদেলির খুব কাছে এসে ফিসফিস করে বলল, কাল রাতে যে মেয়েটা বলল এই বিয়ের কোনো মর্যাদা সে চায় না, আজ সে কোন মুখে অধিকারের কথা বলছে? তানিশা আমার অতীত ছিল, ব্যাস, এর বেশি আর একটা শব্দ জানতে চাইবে না। আরিশে এত কাছে থেকে আসা নিঃশ্বাস রোদেলির ঠোঁটে এসে লাগছিল। রোদেলি ভয়ে এবং এক অজানা অনুভূতিতে কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছাড়ুন, আপনার অতীত নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আরিশ রোদেলির চোখের দিকে তাকালো। রোদেলির চোখে তখন জল টলমল করছে। চাঁদের আলোয় রোদেলির সেই ভেজা চোখ আর লাল ঠোঁট দেখে আরিশের ভিতরে রাগটা যেন এক মুহূর্তে কোথায় হারিয়ে গেল। সে আস্তে করে রোদেলিকে ছেড়ে দিয়ে এক পা পিছিয়ে গেল। তারপর নিজের কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে চলে গেল। রোদেলি দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। লোকটা এত অদ্ভুত কেন? এক মুহূর্তে মনে হয় পাথর, অন্য মুহূর্তে তার চোখ দিয়ে যেন কত শত অব্যক্ত কথা বেরিয়ে আসে। পরদিন দুপুরে আরিশের মা সুরাইয়া বেগম রোদেলিকে ডেকে বললেন, মা রোদু, আজ আরিশের লাঞ্চ বক্সটা তুমি নিজে অফিসে নিয়ে যাও না। বেচারা সকাল থেকে না খেয়ে কাজ করছে, অফিসের পিয়নটা আজ আসেনি। রোদেলি প্রথমে না করতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আর না করতে পারল না। সে একটা সাধারণ সুতি শাড়ি পরে হালকা সেজে আরিশের অফিসের উদ্দেশ্যে রওনা হলো।
আহমেদ গ্রুপের বিশাল কর্পোরেট অফিসের সামনে যখন রোদেলি নামলো, সবাই তার দিকে উৎসুক চোখে তাকাচ্ছিল। রোদেলি লিফট দিয়ে আরিশের কেবিনের সামনে পৌঁছালো। আরিশের সেক্রেটারি রোদেলিকে দেখে বিনীতভাবে বলল, ম্যাম, স্যার ভেতরে আছেন। তবে সেক্রেটারি কথা শেষ হওয়ার আগেই রোদেলি কেবিনের দরজাটা একটু ধাক্কা দিল। কাচের দরজার ওপাশ থেকে ভিতরের দৃশ্যটা দেখেই রোদেলির হাতের লাঞ্চ বক্সটা ফ্লোরে পড়ে গেল। ভেতরে আরিশ তার চেয়ারে বসে আছে, আর তানিশা আরিশের খুব কাছে ঝুঁকে তার শার্টের কলার ঠিক করে দিচ্ছে। আরিশ তানিশাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাই করছে না। শব্দ পেয়ে আরিশ দরজার দিকে তাকালো। রোদেলিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ধর্মর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। রোদেলি আর এক সেকেন্ডও দাঁড়ালো না। চোখের জলটা আর ধরে রাখতে পারলো না সে। পিছন ফিরে লিফটের দিকে দৌড় দিল। চলবে। মেঘে ডাকা অনুরাগে পর্ব 4। লিফটের দরজাটা খুলতেই রোদেলি ভিতরে ঢুকে পড়ল, কিন্তু সে বন্ধ হওয়ার আগেই একটা শক্ত হাত এসে লিফটের দরজাটা আটকে দিল। আরিশ হাঁপাচ্ছে। তার ফর্সা মুখটা ভীতি আর উদ্বেগ বেগে লাল হয়ে গেছে। সে ভিতরে ঢুকে এক ঝটকায় লিফটের স্টপ বাটনটা চেপে দিল। লিফট মাঝপথে আটকে গেল। রোদেলি, আমার কথা শোনো। তুমি যা দেখছো তা সত্যি নয়। আরিশ রোদেলির দুটো হাত শক্ত করে ধরে আকুল গলায় বলল। রোদেলি মুখ ফিরিয়ে নিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে চিৎকার করে উঠল, আমাকে ছোবেন না মিস্টার আরিশ। আমার আপনার কোনো কথা শোনার শখ নেই। আপনার অতীত নিয়ে আপনার কেবিনে আপনি যা খুশি করুন, কিন্তু আমাকে দয়া করে এই নোংরামির মধ্যে টানবেন না। নোংরামি? আরিশের গলায় এবার চড়ে গেল, তবে রাগে নয়, অপমানে। সে রোদেলিকে লিফটের দেওয়ালের সাথে হালকা চেপে ধরে বলল, তুমি আমাকে এতটা সস্তা ভাবো রোদেলি? তানিশা জোর করে আমার কেবিনে ঢুকেছিল একটা বিজনেস ড্রাফট সই করানোর জন্য, আর ওই কলার ঠিক করা নাটকটা ও ইচ্ছা করে করেছে যখন ও দরজার ওপাশে তোমার ছায়া দেখেছিল। ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে চেয়েছিল, আর তুমি ঠিক সেটাই করলে। রোদেলি আরিশের চোখের দিকে তাকালো। আরিশের চোখে কোনো অপরাধ বোধ নেই, আছে কেবল এক বুক আকুলতার সত্যতা। রোদেলি কান্নার বেগ একটু কমলো, কিন্তু সে অভিমানী গলায় বলল, তাহলে আপনি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন না কেন? আপনি তো খুব রাগী। আরিশ একটা দীর্ঘশ্বাস ফেলে রোদেলির গাল থেকে আলতো করে চোখের জল মুছে দিল। তার হাতের ছোঁয়াটা এত নরম ছিল যে রোদেলি শিউরে উঠল। আরিশ নিচু স্বরে বলল, আমি সই করার কাজে মগ্ন ছিলাম রোদেলি। ও আচমকা সামনে আসতেই আমি শকড হয়ে গিয়েছিলাম। তোমায় সরানোর সুযোগ পাওয়ার আগেই তুমি চলে এলে। আমি কখনো তানিশাকে আমার জীবনে দ্বিতীয়বার সুযোগ দেব না, আই শোয়ার। লিফটের ভিতরে সেই অবরুদ্ধ জায়গায় আরিশের এই অকপট স্বীকারোক্তি রোদেলির মনের সব মেঘ এক নিমিষে উড়িয়ে দিল। রোদেলি মাথা নিচু করে রইল। আরিশ লিফট আবার চালু করে দিল। অফিসের ঝামেলা চুকে যাওয়ার পর আরিশ রোদেলিকে নিয়ে নিজের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু গাড়ি বাড়ির দিকে না গিয়ে শহরের বাইরে একটা হাইওয়ের দিকে চলতে লাগলো। আমরা বাড়ি যাচ্ছি না? রোদেলি অবাক হয়ে জিজ্ঞেস করলো। না, আজ আর অফিসে ফিরবো না। আর তোমার এই মন খারাপের মুখ নিয়ে বাড়ি গেলে মা আর আবার আমাকে জেরা করবে। সো আজ আমরা একটু বাইরে কাটাবো। আরিশের গলায় এখন আর সেই চেনা অহংকার নেই, কেমন যেন একটা শান্ত ভাব। বিকেলের দিকে গাড়িটা এসে থামলো একটা নদীর পাড়ে। চারপাশটা ভীষণ শান্ত, কাশবনে ঘেরা। গাড়ি থেকে নেমে দুজন নদীর পাড়ে গিয়ে বসলো। হালকা বাতাস রোদেলির চুলগুলো উড়িয়ে দিচ্ছিল। আরিশ পকেট থেকে একটা ছোট ক্যাডবেরি মিল্ক চকলেট বের করে রোদেলির দিকে বাড়িয়ে দিল।
রোদেলি অবাক হয়ে তাকালো। আপনি চকলেটও রাখেন সাথে? না, আসার পথে একটা দোকান থেকে কিনলাম। শুনেছি মেয়েরা রাগ করলে চকলেট দিলে নাকি রাগ কমে যায়। আরিশ কিছুটা অস্বস্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল। রোদেলি হেসেই ফেলল। তার সেই মুক্তজোড়া হাসি দেখে আরিশ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। রোদেলি চকলেটটা নিয়ে একটা কামড় দিয়ে বলল, আইডিয়াটা খারাপ না, তবে আমার রাগ এত সহজে কমে না মিস্টার খিটখিটে। তাহলে কি করলে কমবে মিসেস আসবাবপত্র? আরিশের ঠোঁটের কোণে বাঁকা হাসি। পুরনো অপমানের কথা মনে পড়তেই রোদেলি মুখ গম্ভীর করে বলল, আমাকে আসবাবপত্র বলেছিলেন কেন তবে? আরিশের হাসিটা মিলিয়ে গেল। সে নদীর জলের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম রোদেলি। আমার জীবনে এর আগে যে এসেছিল সে আমার টাকা পয়সা আর স্ট্যাটাস দেখে এসেছিল। তাই বিয়ে নামক এই পবিত্র সম্পর্কটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল। তোমার মতো একটা চঞ্চল পবিত্র মেয়ে যখন আমার জীবনে হুট করে চলে এলো, আমি বুঝতে পারছিলাম না কিভাবে রিয়েক্ট করব। তাই নিজের দুর্বলতা ঢাকতে অহংকারের মুখোশ পরেছিলাম। রোদেলি স্তব্ধ হয়ে আরিশের কথাগুলো শুনছিল। এই প্রথম আরিশ তার ভেতরে আসল মানুষটাকে তার সামনে উন্মোচিত করলো। রোদেলির মনে হলো এই পাথরটার ভিতরে আসলে একটা ভীষণ নরম আর ভালোবাসার কাঙ্গাল মন লুকিয়ে আছে। সন্ধ্যা নেমে এলো, চারপাশটা অন্ধকার হয়ে আসছে। তারা যখন গাড়ির দিকে ফিরে আসছিল, আচমকা আকাশ মেঘে ঢেকে গেল এবং ঝুম বৃষ্টি নামলো। হাইওয়ের পাশে কোনো ছাউনি ছিল না। রোদেলি বৃষ্টিতে ভিজতে ভিজতে হাসতে লাগলো। সে হাত বাড়িয়ে বৃষ্টির জল ছুঁতে লাগলো। আরিশ প্রথমে গাড়ির দরজা খুলে ঢুকে পড়তে চেয়েছিল, কিন্তু রোদেলির সেই নিষ্পাপ আনন্দ দেখে সে থমকে গেল। রোদেলি আরিশের হাত ধরে টেনে খোলা আকাশের নিচে নিয়ে এলো। আরে ভিজুন না একটু, সবসময় ওই স্যুট কোটের খাঁচায় বন্দি হয়ে থাকেন কি করে? আচমকা রোদেলির টানে আরিশ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে পড়ল। রোদেলির ভেজা শাড়ি, তার ফর্সা মুখে লেপ্টে থাকা চুল আর হাসিতে আরিশ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে এক ঝটকায় রোদেলির কোমর জড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রোদেলির হাসি থেমে গেল, তার বুকটা ধকধক করতে লাগলো। আরিশ রোদেলির কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাসে বলল, রোদেলি, আমি বোধহয় আর মুখোশ পরে থাকতে পারছি না। তুমি আমার এই মেঘলা জীবনে রোদ হয়ে এসেছ। রোদেলি চোখ বন্ধ করে আরিশের কাঁধে হাত রাখলো। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাদের এক হওয়ার সাক্ষী দিচ্ছিল। চলবে মেঘে ঢাকা অনুরাগে, পর্ব 5। সকালটা শুরু হয়েছিল এক অদ্ভুত স্নিগ্ধতা দিয়ে। আরিশ তখন ঘুম থেকে উঠল, দেখলো রোদেলি তার আগেই উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছে। আয়নায় আরিশের প্রতিফলন দেখতেই রোদেলি লজ্জায় মুখ নামিয়ে নিল। আরিশ বিছানা ছেড়ে উঠে পিছন থেকে আলতো করে রোদেলির কাঁধে হাত রাখলো। রোদেলি শিউরে উঠল। আরিশ ফিসফিস করে বলল, আজ থেকে অফিস ফাঁকি দিয়ে সারাদিন এই ঘরেই বসে থাকতে ইচ্ছে করছে মিসেস আরিশ। রোদেলি আরিশের বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, একদম না। অত বড় কোম্পানির ডিরেক্টর যদি ঘরে বসে থাকে তবে লোকে আমাকেই দোষ দিবে। জলদি রেডি হন, আমি নিচে গিয়ে কফি বানাচ্ছি। আরিশ হাসলো। এক বুক শান্তি নিয়ে সে অফিসের জন্য তৈরি হতে গেল। সে জানতো না এই শান্তির স্থায়িত্ব আর মাত্র কয়েক ঘন্টা। দুপুরের দিকে আরিশ যখন অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত, তখন আচমকা তার কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকলো একদল পুলিশ অফিসার। সাথে আছেন আহমেদ গ্রুপের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা। আরিশ ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। হোয়াট ইজ দিস? আপনারা এভাবে পারমিশন ছাড়া আমার কেবিনে? পুলিশ অফিসারটি গম্ভীর গলায় বললেন, মিস্টার আরিশ আহমেদ, আহমেদ গ্রুপের নামে ব্যাংক থেকে প্রায় 500 কোটি টাকার জালিয়াতি এবং
ট্যাক্স ফাঁকির একটি বড় মামলা হয়েছে, আর এইসব নথিপত্রের ডিরেক্টর হিসেবে আপনার স্বাক্ষর রয়েছে। আমাদের কাছে আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুরো কেবিনে যেন বজ্রপাত হলো। আরিশ স্তম্ভিত হয়ে নথিপত্রগুলো দেখল। নিখুঁতভাবে তার জাল সই করা হয়েছে সেখানে। সে চিল্লিয়ে বলল, দিস ইজ রেডিকুলাস। এই সই আমার নয়, এটা কেউ আমাকে ফাঁসানোর জন্য করেছে। সেটা আপনি আদালতে বলবেন। আপাতত আমাদের সাথে চলুন। চোখের পলকে আরিশের হাতে হাতকড়া পড়ে গেল। মিডিয়ায় ক্যামেরাগুলো ঝাঁকে ঝাঁকে অফিসের নিচে ভিড় করলো। বিকেলের মধ্যে সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগলো। আহমেদ গ্রুপের ডিরেক্টর আরিশ আহমেদ কোটি টাকার জালিয়াতি মামলায় গ্রেপ্তার। টিভিতে এই খবর দেখা মাত্রই আরিশের মা সুরাইয়া বেগম হার্ট অ্যাটাক করে সোফা থেকে ফ্লোরে পড়ে গেলেন। পুরো বাড়িতে শোরগোল পড়ে গেল। রোদেলি আর আনিকা কাঁদতে কাঁদতে তাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে আইসিইউ এর বাইরে রোদেলি পাথরের মতো বসে রইল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার হাসি খুশি পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। একদিকে শাশুড়ি মায়ের জীবন মরণের লড়াই, অন্যদিকে আরিশ লকআপে বন্দি। ঠিক তখনই রোদেলির ফোনের স্ক্রিনে একটা অপরিচিত নম্বর ভেসে উঠল। রোদেলি কাঁপতে কাঁপতে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে একটা চেনা অহংকারী কণ্ঠস্বর ভেসে এলো। হাই রোদেলি, নিউজটা দেখলে? কেমন লাগলো আমার সারপ্রাইজ? কণ্ঠটা আর কারো নয়, তানিশার। রোদেলির রাগে আর ক্ষোভে ফুঁসে উঠে বলল, তানিশা, এইসব তোমার কাজ? তুমি আরিশকে এভাবে মিথ্যা মামলায় ফাঁসালে? তানিশা ওপাশ থেকে নিষ্ঠুরভাবে হেসে বলল, হ্যাঁ, আমি করেছি। আরিশকে আমি বলেছিলাম আমার কাছে ফিরে আসতে, কিন্তু ও তোমার মতো একটা সস্তা মেয়ের জন্য আমাকে রিজেক্ট করেছে। আহমেদ গ্রুপের ভিতরে কিছু অসৎ ডিরেক্টরকে টাকা খাইয়ে এই জাল সইয়ের পেপারস আমি বানিয়েছি। আরিশের কেরিয়ার, তার ফ্যামিলি স্ট্যাটাস সব এখন আমার হাতের মুঠোয়। আমি তোমাকে ছাড়বো না তানিশা, আমি পুলিশকে সব বলবো। রোদেলি চিৎকার করে বলল, বলবে? কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো রোদেলি, আরিশকে যদি জেল থেকে বাঁচাতে চাও তবে আজ রাত 12টার মধ্যে আমার ফ্ল্যাটে এসো। আমি তোমাকে একটা ডিল দিব। আরিশের মুক্তি চাইলে তোমাকে একটা চড়া মূল্যে চোকাতে হবে। বলে তানিশা ফোনটা কেটে দিল। রাত 11:45। ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। রোদেলি একটা কালো চাদরে নিজেকে জড়িয়ে তানিশা আলিশান অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। তার চোখে এখন আর কোনো ভয় নেই, আছে স্বামীকে বাঁচানোর তীব্র জেদ। সে ভেতরে ঢুকতেই দেখলো তানিশা ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে ওয়াইন খাচ্ছে। রোদেলিকে দেখে সে বাঁকা হেসে বলল, বাহ, টাইমের মধ্যেই চলে এসেছো দেখছি। তা বরের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারো তুমি? রোদেলি সোজা গিয়ে তানিশার সামনে দাঁড়ালো। ঠান্ডা কঠিন গলায় বলল, কি চান আপনি? তানিশার টেবিলের উপরে একটা ডিভোর্স পেপার ছুঁড়ে দিল। এই পেপারটায় আরিশের সই অলরেডি করা আছে, জাস্ট তোমার সইটা বাকি। এই পেপারে সই করো, আরিশের জীবন থেকে চিরতরে হারিয়ে যাও। তুমি সই করলেই কাল সকালে আমি জালিয়াতি মামলার আসল প্রমাণ পুলিশের কাছে জমা দিয়ে আরিশকে ক্লিন চিট দিয়ে দেব। আর যদি সই না করো তবে আরিশের মিনিমাম 14 বছর জেল হবে। এবার বেছে নাও, আরিশের ভালোবাসা নাকি আরিশের জীবন। রোদেলি ডিভোর্স পেপারটার দিকে তাকালো। তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। যে ভালোবাসাকে সে সবেমাত্র আপন করে নিতে শুরু করেছিল, তাকে কি এভাবে হারিয়ে যেতে দিবে? সে টেবিল থেকে কলমটা তুলে নিল। তার হাত কাঁপছে। ডিভোর্স পেপারের উপর রোদেলির চোখের এক ফোঁটা জল টুপ করে গড়িয়ে পড়ল। কলমটা পেপারের উপর ছোঁয়াতেই তানিশার মুখে এক পিশাচিক হাসির রেখা ফুটে উঠল। সে ভাবল রোদেলি হেরে গেছে, কিন্তু ঠিক তখনই রোদেলির হাতটা থমকে গেল। সে কলমটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে তখন কান্নার বদলে এক তীব্র উপহাসের দৃষ্টি। মেঘে ঢাকা অনুরাগে।
শেষ পর্ব। রোদেলিকে কলম ফেলে দিতে দেখে তানিশা সোফা থেকে ধর্মর করে উঠে দাঁড়ালো। চেঁচিয়ে বলল, এর মানে কি রোদেলি? তুমি সই করবে না? আরিশের 14 বছরের জেল হবে তা তুমি চাও? রোদেলি আলতো করে হাসলো। তারপর নিজের শাড়ির আঁচলের আড়াল থেকে তার মোবাইল ফোনটা বের করলো। স্ক্রিনে দেখা যাচ্ছে তানিশার রুমে ঢোকার পর থেকে এই পর্যন্ত প্রতিটা সেকেন্ডের অডিও এবং ভিডিও রেকর্ড হচ্ছে এবং তা সরাসরি লাইভ স্ট্রিম হচ্ছে শহরের ডিআইজি পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কন্ট্রোল রুম থেকে। তানিশার পায়ের তলার মাটি সরে গেল। তার ফর্সা মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। রোদেলি তানিশার খুব কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি কি ভেবেছিলে তানিশা? ফেসবুকের লেখিকাদের গল্প আমি কম পড়িনি। আমি জানি তোমার মতো খলনায়িকারা শেষ মুহূর্তে এমন ডিভোর্স পেপার নিয়েই হাজির হয়। আমি হাসপাতালে বসে আরিশের বিশ্বস্ত লয়ারের সাথে কথা বলে পুলিশের স্পেশাল টিমের সাথে যোগাযোগ করেছি। তোমার স্বীকারোক্তি এখন পুলিশের রেকর্ডে। গেম ওভার তানিশা। ঠিক তখনই তানিশার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকলো একদল পুলিশ। লাইভ এভিডেন্সের ভিত্তিতে তানিশাকে জালিয়াতি এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হলো। যাওয়ার সময় তানিশার আগে চিৎকার করতে করতে গেল, কিন্তু রোদেলি শান্ত মুখে দাঁড়িয়ে রইল। তার আরিশ এখন মুক্ত। পরদিন সকাল। আদালত থেকে সসম্মানে খালাস পেয়ে আরিশ যখন গাড়িতে করে বাড়ির পোর্চে এসে নামলো, তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বেশি ছিল রোদেলিকে দেখার আকুলতা। সে লয়ারের কাছ থেকে অলরেডি জেনে গেছে রোদেলি নিজের বুদ্ধিমত্তায় কিভাবে নিজের জীবন বাজি রেখে তাকে উদ্ধার করেছে। আরিশ ঘরে ঢুকতে দেখলো রোদেলি বারান্দায় দাঁড়িয়ে আছে, তার চুলগুলো বাতাসে উড়ছে। আরিশ পেছন থেকে এসে এক ঝটকায় রোদেলিকে নিজের বুকের মধ্যে টেনে নিল। এত শক্ত করে জড়ালো যেন ছেড়ে দিলে রোদেলি বাতাসে মিলিয়ে যাবে। আরিশের চড়া পারফিউমের চেনা সুবাসে রোদেলি চোখ বন্ধ করে ফেলল। পাগল একটা মেয়ে। তুমি জানো আমার কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো যদি তানিশা তোমার কোনো ক্ষতি করতো? আরিশের গলার আওয়াজ কাঁপছিল। আহমেদ গ্রুপের সেই অহংকারী ডিরেক্টরের চোখে আজ জল। রোদেলি আরিশের বুক থেকে মাথা তুলে তার চোখের জল মুছে দিল। দুষ্টুমি ভরা হেসে বলল, আহ মিস্টার আরিশ আহমেদ, আপনার ক্ষতি করার সাধ্য কারও নেই যতক্ষণ এই আসবাবপত্র আপনার ঘরে আছে। আরিশ রোদেলির মুখের দিকে তাকালো। বৃষ্টির ধুয়ে যাওয়া আকাশের মতো রোদেলির মুখটা আজ আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। আরিশ রোদেলির কপালে গভীর এক ভালোবাসার পরশ এঁকে দিল। তারপর নিচু স্বরে বলল, আই লাভ ইউ রোদেলি। আমার এই মেঘে ঢাকা জীবনে অন্ধকার তাড়িয়ে সারা জীবন এমন রোদ হয়ে থেকো। রোদেলি আরিশের বুকে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু মিস্টার খিটখিটে। 2 বছর পর। বিশাল আহমেদ ভেলার ছাদটা আজ আলো দিয়ে সাজানো হয়েছে। আজ আরিশ আর রোদেলির দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আরিশ রোদেলির জন্য একটা সুন্দর নীল বেনারসি শাড়ি উপহার পাঠিয়েছে। রোদেলি আয়নার সামনে দাঁড়িয়ে শাড়িটা পরার চেষ্টা করছে, কিন্তু কুচিটা কিছুতেই ঠিক করতে পারছে না। সে বিরক্তি নিয়ে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পিছন থেকে দুটো চেনা হাত এসে রোদেলির কোমর জড়িয়ে ধরল। আরিশ রোদেলির ঘাড়ের উপর নিজের থুতনি রেখে আয়নায় রোদেলির চোখের দিকে তাকালো। তারপর পরম যত্নে রোদেলির শাড়ির কুচিগুলো একে একে ঠিক করে দিতে লাগলো। রোদেলি আয়নায় আরিশের দিকে তাকিয়ে হেসে ফেলল। আরিশ রোদেলির কানে ফিসফিস করে বলল, এখনো শাড়ির কুচি ঠিক করতে পারো না মিসেস আরিশ? কি করব, আমার বর তো সবসময় কুচি ঠিক করে দেওয়ার জন্যই আছে। রোদেলি ঘুরে আরিশের গলা জড়িয়ে ধরল। ছাদের উপর থেকে তখন আতশবাজির আলোয় পুরো আকাশটা রঙিন হয়ে উঠেছে। সে আলোয় আরিশ আর রোদেলি একে অপরের চোখের মাঝে হারিয়ে গেল। তাদের অহংকার আর অভিমানের মেঘগুলো চিরতরে কেটে গিয়ে সেখানে এখন কেবলই ভালোবাসার
তীব্র অনুরাগ সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।